আজ আমি একটা খুব সুন্দর বই আপনাদের সামনে নিয়ে এসেছি। বইটার নাম হচ্ছে আদর্শ গৃহস্থ জীবন। কিন্তু তার আগে এর পেছনে লেখাটা দেখুন। বলছে বৈদিক সমাজ ব্যবস্থায় গৃহস্থকে নির্দেশ দেওয়া হয়েছে, যদি তার গৃহে কোনো সাপ বা টিকটিকিও বাস করে, তবে তারাও যেন অভুক্ত না থাকে। এই নিম্ন স্তরের জীবেরাও যাতে খেতে পায় তার ব্যবস্থা বৈদিক সমাজে ছিল। সুতরাং প্রতিটি মানুষই তা খেতে পেতই। বৈদিক সমাজে গৃহস্থ ব্যক্তিরা মধ্যাহ্নে মানে দুপুরবেলা ভোজন করার আগে রাস্তায় দাঁড়িয়ে ঘোষণা করতেন, যদি কেউ এখনো ক্ষুধার্ত থাকো তবে এসো, খাবার তৈরি হয়ে গেছে। যদি এই আহ্বানে মানে এই ডাকে কেউ সাড়া না দিত, তাহলেও গৃহকর্তা খেতে বসতে পারতেন। তাহলে ভাবুন কত সুন্দর একটা নিয়ম ছিল বৈদিক গৃহস্থ জীবনে। অনেকে গৃহস্থ জীবন মানেই শুধু স্ত্রী সম্ভোগ, স্ত্রী পুত্র নিয়ে সংসার, এটাই ভাবে না। গৃহস্থদের অনেক দায়িত্ব থাকে, অনেক কর্তব্য থাকে, তার সমাজে কন্ট্রিবিউশন থাকে, তার যে শিশুপুত্র তাকে সুন্দরভাবে শিক্ষা দিয়ে মানুষ করা, সেটাও একটা বড় দায়িত্ব থাকে। আজকালকার দিনে আমরা দেখছি অনেক ছেলেপেলে উচ্ছৃঙ্খল হচ্ছে। তারা মা বাবার কথা শোনে না, টিচারদের কথা শোনে না, তারা কারোর কথা শোনে না, তারা নিজেদের মতো যা খুশি তাই করছে। তারা বন্ধু বান্ধবদের দ্বারা প্রচারিত হচ্ছে, তারা অন্যান্য আত্মীয় স্বজনদের কথা দ্বারা প্রচারিত হচ্ছে। কিন্তু এটা বৈদিক নিয়ম নয়। বৈদিক নিয়মে সুষ্ঠুভাবে সন্তানকে উৎপাদন করা তো ঠিকই, বরঞ্চ তাকে সমাজের জন্য একজন ভালো চরিত্রবান মানুষ হিসেবে গড়ে তোলাও ছিল লক্ষ্য। এবং এটাই আদর্শ গৃহস্থ জীবনের লক্ষ্য। এবং এই কারণে আমরা দেখি অনেক মনীষীরা তারা গৃহস্থ জীবনকে গ্রহণ করেছেন, কারণ গৃহস্থ জীবন হচ্ছে একটা পুণ্যময় জীবন। কেউ কেউ ভুল ধারণায় আছেন যে যারা ব্রহ্মচারী হিসাবে ফেল করে যায় তারা গৃহস্থ জীবন নিতে পারে। হ্যাঁ, এটা পুরোপুরি ভুল নয়। সত্যি কথা বলতে কি, যারা ব্রহ্মচারী হিসাবে ফেল করে যায় তারা মনে করতে পারে যে আমি এখন যেহেতু ব্রহ্মচর্য পালন করার মতো যোগ্য নই, তাই আমি গৃহস্থ জীবন নিতে পারি। কিন্তু সবাই যে এইভাবে গৃহস্থ জীবন নেবে তা নয়। কিছু কিছু পুণ্যবান ব্যক্তি আছে যারা মনে করে যে আমি যদি গৃহস্থ জীবন লাভ করি তাহলে সন্তান উৎপাদন করতে পারবো এবং সেই সন্তানকে সুশিক্ষা দিতে পারবো এবং সমাজের জন্য কন্ট্রিবিউশন করাতে পারবো। তারাও কিন্তু ব্রহ্মচর্য থেকে সরাসরি গৃহস্থ জীবন লাভ করতেন। যেমন শিল প্রভুপাদ গৃহস্থ জীবন লাভ করেছিলেন। শিল ব্যাসদেব, যিনি সমস্ত বেদ পুরাণ ইত্যাদি রচনা করেছিলেন, তিনি গৃহস্থ জীবন লাভ করেছেন। আমাদের যেমন আচার্যরা অনেকেই তার মধ্যে গৃহস্থ হয়েছিলেন। এবং আমরা দেখতে পাই ভগবান, তিনিও গৃহস্থ জীবনেই ছিলেন। যেমন লক্ষ্মী নারায়ণ, শিব পার্বতী, তার বোনই রাধাকৃষ্ণ, ঠিক আছে, প্রত্যেকে গৃহস্থ জীবন লাভ করেছে। যদিও ভগবানের সাথে মানুষের তুলনা করা ঠিক নয়, কারণ ভগবানের অনেক কিছু আমরা করতে পারি না। জাস্ট আমি বোঝানোর জন্য বললাম যে গৃহস্থ জীবন কিন্তু পাপ বা এটা যে অনৈতিক এটা নয়। হ্যাঁ, অবশ্যই গৃহস্থ জীবনে নিয়ন্ত্রণ কিছু আছে এবং এটাকে নিয়ন্ত্রণ করে জীবনযাপন করাই উচিত। তো যাই হোক, এই বইতে আমরা কি কি শিখবো? এই বইতে আমরা শিখবো গৃহস্থ জীবনের সমস্যা কি কি, স্বামীর যোগ্যতা কি হবে, বিবাহের ছাড়পত্র কখন দেওয়া উচিত, বিবাহ যজ্ঞ কি হবে, বিবাহের বয়স কি হবে, পরমাংশ গৃহস্থ কি হবে, যারা দোটানায় আছেন যে বিবাহ করবেন কি করবেন না তাদের জন্য সমাধান কি, গৃহস্থের অর্থনীতি কেমনভাবে হবে, অর্থাৎ গৃহস্থরা যেটা আয় করবে সেটা কীভাবে তারা বন্টন করবে, কীভাবে তারা ভাগ করবে, পত্নী মানে কী করে নির্বাচন হবে, নিত্য গার্হস্থ্য কি, মিথ্যাচারী কেন হবেন না, এছাড়াও দায়িত্বশীল গৃহস্থের কর্তব্যগুলো কি, বিবাহ করার আগে মানসিকভাবে কীভাবে প্রস্তুতি নিতে হবে, গৃহস্থ আশ্রমে উৎসাহ কীভাবে হবে, কীভাবে সন্ন্যাস আকস্মিক সন্ন্যাস পর্যায়টা এভাবে ব্যাখ্যা করা হয়েছে, নারীর সতীত্ব সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে। এছাড়াও গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে। গৃহস্থদের মূল সূত্র যে সবসময় আমরা কৃষ্ণভাবনাময় জীবনযাপন করবো গৃহস্থতে। এছাড়াও বিবাহ বিচ্ছেদের কুফল সম্বন্ধে এই গ্রন্থ আলোচনা করেছে। এবং এই গ্রন্থের প্রত্যেকটা পাতায় পাতায় গৃহস্থদের জন্য এমন অনেক তথ্য আছে যা বৈদিক শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং এই গ্রন্থটি আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি। এই গ্রন্থের শিক্ষাটি এবং আরও অনেক গ্রন্থ আছে আমার কাছে গৃহস্থ জীবন সম্পর্কিত, সে সমস্ত গ্রন্থের শিক্ষাকে একটা নির্যাস রূপে আমি নিয়ে আসতে চলেছি আদর্শ গৃহস্থ জীবন নামক একটি সিরিজে। এবং এই সিরিজটি অবশ্যই আপনাদের ফলো করা উচিত এবং এই সিরিজটি দেখার মাধ্যমে আপনারা গৃহস্থ জীবন সম্পর্কে বৈদিক সমাজের যে শিক্ষা, সেই শিক্ষার নির্যাস লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ।